রবিবারে গপ্প। এখানে পাবেন ভূত গোয়েন্দা, হাসি ঠাট্টা, কৌতূহল ও রহস্য। আজকের গপ্প শিশির বিশ্বাসের লেখা লাশঘর। এই গল্পটিকে আমরা নিয়েছি সুক্তরা শারদীয়া 1423 খ্রিস্টাব্দের বার্ষিক পত্রিকা থেকে। শুরু হচ্ছে লাশঘর। হরে কৃষ্ণ সৎকার সমিতির গাড়িটা যখন গুড হোমের সামনে এসে দাঁড়ালো তখন রাত 8:30। কলকাতা শহরে সন্ধে রাত বলা যায়, তবে আজকের কথা অনেকটাই আলাদা। সকাল থেকেই টিপটিপে বৃষ্টি, সেই সঙ্গে মাঝে মধ্যেই ঝোড়ো হাওয়া, এক কথায় দুর্যোগ। দিনটা তবু কিছু ভালো ছিল। সন্ধে থেকে বৃষ্টির তেজ আরও বেড়েছে। অগত্যা সরু গলিটা প্রায় শুনশান। জনমানুষ তো ছাড়, একটা বাইক বা গাড়িও নেই। ভরসা বলতে কর্পোরেশনের গোটা কয়েক টিমে বাতি। এই বাদলার রাতে তাদের অন্ধকার দূর হয়েছে সামান্যই। সেই আধো অন্ধকারে প্রায় ভূতের মতো দাঁড়িয়ে পুরনো দিনের ছোট দুতলা বাড়িটা, গুড হোম। গাড়ি থামিয়ে গোবিন্দ সাবধানে সেই বাড়ির দিকে তাকালো। নাম গুড হোম হলেও আসলে লাশঘর। মরা বা লাশ নিয়ে অবশ্য গোবিন্দর কোনো অ্যালার্জি নেই। সৎকার সমিতির গাড়ির ড্রাইভার, লাশ নেই কারবার। গত 10 বছর এই চাকরিতে রয়েছে। কয়েক হাজার লাশ শ্মশান, গোরস্থান নয়তো লাশঘরে পৌঁছে দিয়েছে। রাত দুপুরে বেরোতে হয় হামেশাই, কিন্তু কোনোটাই এই গুড হোমের মতো নয়। সেই 10 বছর আগে এক রাতে প্রথম যেদিন এখানে লাশ পৌঁছে দিতে এসেছিল, সেই অভিজ্ঞতা আজও তারা করে বেড়ায়। জরুরি তলব পেয়ে সেদিন হসপিটাল থেকে এক লাশ নিয়ে যখন এই বাড়িতে পৌঁছেছিল তখন রাত প্রায় 1:30। আধা সাহেব পাড়া। ভেবেছিল পথে নিশ্চয়ই লোকজন থাকবে, কিন্তু কোথায় কি। নির্জন রাস্তায় পুরনো বাড়িটা প্রায় ভূতের মতো দাঁড়িয়ে। ভারী কাঠের দরজা ভিতর থেকে বন্ধ। গোড়ায় তো মনে হয়েছিল বোধহয় চিনতে ভুল করেছে, কিন্তু ভালো করে নজর করতে ভুল ভাঙল। বাড়ি দরজার পাশে একটা ছোট নেম প্লেটে আরও ছোট করে লেখা গুড হোম। পাশে কলিং বেলের সুইচ। সামান্য ইতস্তত করে সে সুইচে চাপ দিয়েছিল। তেমন বড় বাড়ি নয়, বাইরে থেকে আওয়াজ পাওয়ার কথা, কিন্তু কিছুই শুনতে পেল না। গোড়ায় তো মনে হয়েছিল বেলটা খারাপ, তবু দরজার কড়া নাড়বার আগে ফের একবার সুইচ টিপতে যাবে, প্রায় বিনা নোটিসে মস্ত দরজাটা ক্যাচ করে খুলে গেল। দরজার ওপাশে আধো অন্ধকারে দাঁড়িয়ে রোগা পাতলা একটা মানুষ। মাথায় কজমছার চুল, হলদে ফ্যাকাশে শরীরে, পোশাক বলতে ছোট এক শর্টস। আধো অন্ধকারেও লোকটার হাড় সর্বস্ব বুকের পাঁজরা গুনে গুনে নেওয়া যায়। গোবিন্দ রোগা পাতলা মানুষ কম দেখেনি, কিন্তু এমন আগে দেখেছে বলে মনে করতে পারল না। আধো অন্ধকারে লোকটা যেভাবে স্থির হয়ে ওর দিকে তাকিয়েছিল, বেজায় ঘাবড়ে গিয়ে গোবিন্দ পিছিয়ে গেল কয়েক পা। দেখে লোকটা অন্ধকারে দুপাটি দাঁত বের করে নাকি সুরে বলল, Man, why are you nervous? I am Joseph Smith. সেই কথায় প্রায় যেন ধরে প্রাণ ফিরে পেয়েছিল গোবিন্দ। হ্যাঁ, গুড হোম নামে এই লাশঘরের মালিক জোসেফ স্মিথই বটে। তবু কথা বলতে গিয়ে বার কয়েক ঢোক গিলতে হলো। দু এক কথা বিষয়টি ব্যক্ত করার পরে লোকটা সামান্য ঝেড়ে নিয়ে বলল, ফোনে তোমার কথা খানিক আগে জানিয়েছে, তা কাগজপত্র এনেছো? গাড়িতে কাগজপত্র ছিল। ফিরে গিয়ে গোবিন্দ সেগুলো এনে দিল। অন্ধকারেই লোকটা মিনিট কয়েক কাগজের উপর চোখ বুলিয়ে বলল, ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে বসো, আমি লাশ নিয়ে আসছি। দরজার ওপারে প্রায় ঘুটঘুটে অন্ধকার। এই মাঝরাতে ওই অন্ধকার লাশঘরের ভিতরে একা যাবার কথা শুনে প্রায় আঁতকে উঠে গোবিন্দ যথাস্থানে দাঁড়িয়ে রইল। ওদিকে জোসেফ ততক্ষণে লম্বা পায়ে লাশ গাড়ির পিছনে দরজা খুলে
এক টানে স্ট্রেচারে অর্ধেক বের করে ফেলেছে। এই অবস্থায় ট্রলিতে করেই লাশ নিয়ে যাওয়া হয়, কিন্তু তেমন কিছুই নেই দেখে গোবিন্দ যখন ভাবছে স্ট্রেচার ধরার জন্য হয়তো ডাকবে, সেই সময় লোকটা হঠাৎ ধাঁ করে লাশটা পাঁজা করে তুলে নিল। তারপর সামান্য কুঁজো হয়ে লম্বা পা ফেলে দরজা দিয়ে ঢুকে পড়ল। অগত্যা পিছনে ছুটতেই হলো গোবিন্দকে। কাগজে সই করে বডি রিসিভ করা না পর্যন্ত তার ছুটি নেই। দরজা পার হয়ে অন্ধকারে কয়েক ধাপ সিঁড়ি, উঁচু এক চাতালে উঠে বাঁদিকে ঘুরলেই আর একটা দরজা, পার হলেই বড় হলঘর। ভিতরে টিম করে একটা মাঝারি পাহাড়ের হলদে বাদি। সেই সামান্য আলোয় অত বড় ঘরটা প্রায় ঘা ছমছমে পরিবেশ। কাঠের মেঝে হলো ভিজে শ্যাওলা ধরা স্যাঁতস্যাঁতে দেওয়াল, ঝাঁঝালো ওষুধের গন্ধ। দেওয়ালে গোটা কয়েক মস্ত টিকটিকি শিকারের অপেক্ষায় স্থির হয়ে রয়েছে। ফ্যাকাশে হলদে রঙের সেই টিকটিকিগুলোর দিকে তাকিয়ে গোবিন্দ সারা শরীর হঠাৎ কেমন শিরশির করে উঠল। ও তাড়াতাড়ি ঘাড় নামিয়ে জোসেফের দিকে তাকালো। খালি পায়ে কাজে লেগে পড়েছে লোকটা। ঘরের মাঝে বড় এক টেবিলে বডিটা রেখে টর্চের আলোয় চোখের পাতা উল্টে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। এরপর অদ্ভুত কায়দায় মুখের ভিতর চ্যাপটা এক চিমটে ঢুকিয়ে ঠোঁট উল্টে নিয়ে একগাল হেসে লোকটা বলল, না, হাসপাতালে পার্টির কাছে যত্নেই ছিল দেখছি। দিন চারেক ভালোই থাকবে এখন। একটু বসো বাবু, ড্রয়ারে ঢুকিয়ে ছেড়ে দিচ্ছি তোমাকে। নতুন লাশের ব্যাপারে বুড়ো যে বেজায় খুঁতখুঁতে গোবিন্দ আগেই শুনেছিল, তাই কিছুটা হলেও হাঁপ ছেড়েছিল এরপর। কিন্তু সেই একটু সময় যে কতক্ষণ একেবারেই আঁচ করতে পারেনি। হাড়ে হাড়ে মালুম পেল তারপর। ঘরের এক পাশের দেওয়াল জুড়ে প্রমাণ সাইজে সারি সারি ড্রয়ার, প্রতিটির সামনে একটা করে কার্ড ঝুলছে। সেই কার্ডে ভিতরে ঢোকানো লাশের বিবরণ। বুড়ো অবশ্য ইতিমধ্যে টেবিলের একধারে রাখা মোটা এক বাঁধানো খাতা খুলে ফেলেছে। সেই খাতার কাজ শেষ হতে লাগলো প্রায় মিনিট 15 পরে। তারপর টেবিলে লাশ ফাঁকা এক ড্রয়ারে ঢুকিয়ে সামনে লেবেল ঝুলিয়ে দিয়ে যখন কাগজে সই করে দিল, নয়নকেরও 1.25 ঘন্টা সময় পার হয়ে গেছে। সারাটা সময় সেই ভয়ানক ঘরের ভিতরে প্রায় দমবন্ধ হয়ে পড়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না গোবিন্দর কাছে। সই করা কাগজ ফেরত পেতে তাই আর এক মুহূর্ত দেরি না করেই বেরিয়ে পড়ে সে। প্রথম দিনে সেই ভয়ানক অভিজ্ঞতা গোবিন্দ তারপর আর মন থেকে ছেড়ে ফেলতে পারেনি। আজও তা তাড়া করে বেড়ায় তাকে। শুধুমাত্র সেই কারণেই অনেকবার ভেবেছে ছেড়েই দেবে কাজটা, কিন্তু অনেক চেষ্টা করেও বিকল্প একটা ব্যবস্থা নেওয়া হওয়ায় ছাড়বো করেও আর ছাড়া হয়নি। গুড হোমের এই লাশ ঘরে আগে বেশি কাজ পড়তো না অবশ্য, মাসে 1-8 বার। তবু সেই আশঙ্কায় সিটিয়ে থাকতো সে। দুর্ভাগ্যই বলতে হবে, ইদানিং প্রায়ই আসতে হচ্ছে। আসলে দিনকাল পাল্টে গেছে। দিনের মধ্যে সৎকার আজকাল অনেক ক্ষেত্রেই হয় না। ছেলে মেয়েরা সব বাইরে থাকে। বিদেশ হলে তো কথাই নেই, আসতে 3 দিন 4 দিন লেগে যায়। অগত্যা গুড হোমের মতো লাশঘরই ভরসা। এই যেমন আজ সকাল থেকে ঝড় বাদল, এক কথায় দুর্যোগের দিন। সারাদিন কোনো ডাক না আসায় ভেবেছিল বাঁচা গেল বোধহয়। কিন্তু ঠিক সন্ধ্যের মুখেই বেজে উঠল ফোন। ধরতেই ওদিক থেকে সৎকার সমিতির ম্যানেজার হারাধর নন্দীর গলা। লাশ আনতে হবে কল্যাণীর ওদিকে এক হাসপাতাল থেকে, পৌঁছে দিতে হবে গুড হোমে। শুনেই গলা প্রায় শুকিয়ে গিয়েছিল গোবিন্দর। এই সন্ধ্যের আগে গ্যারেজ থেকে গাড়ি বের করে অত দূর পৌঁছতে সময় লাগবে যথেষ্টই। তারপর লাশ নিয়ে ফিরতেও সময় কম নয়। কাঁচুমাচু হয়ে বলেছিল, আজকের রাতটা বাদ দিলে হয় না হারান্দা? এই জলকাদার পথ, কথা দিচ্ছি কাল ভোরেই বেরিয়ে পড়বো। এই কথায় প্রায় ধমকে উঠেছিল হারাধর নন্দী। বলেছিল, ও খবর একটা দিন চালাকা পুরনো বডি, ছেলে আমেরিকায় থাকে, কথা ছিল আগামীকাল এসব করবে। বডি তাই হাসপাতালে রাখা ছিল। ছেলে হঠাৎ খবর পাঠিয়েছে কি গোল্ড বলে তাতে আরও আসতে দিন 4 লাগবে। ওদিকে আরেক বিপত্তি,
যে হাসপাতালে বডি ছিল তাদের মেশিনে গোলমাল। যতদিন ঠিক না হচ্ছে ততদিন জানিয়ে দিয়েছে বডি তারা আর একদিনও রাখতে পারবে না। অগত্যা ঢোক গিলে গোবিন্দ বলেছিল, বাড়ির লোকজন কেউ থাকবে তো দাদা? বাড়ির লোকজন? হেসে উঠল হারাধন নন্দী। ওল্ড এজ হোমের পার্টি, বাড়ির লোক পাবি কোথায়? অসুস্থ হয়ে পড়তে তা হাসপাতালে ভর্তি করে খালাস, এখন দায় আমাদের। কথা না বাড়িয়ে ম্যানেজার হারাধন নন্দী লাইন কেটে দিয়েছিল। এরপর গোবিন্দও আর দেরি করেনি। লাশের বাড়ির লোক নেই মানে পুরো দায়িত্ব তার উপর। অগত্যা দেরি না করে বের হয়ে পড়েছিল সেই দণ্ডে। এই ঝড় জলের দিনও বডি নিয়ে রাত 8:30টার মধ্যে পৌঁছে গিয়েছিল গুড হোমের দরজায়। বৃষ্টির বেগ মাঝে সামান্য কমলেও ফের বাড়তে শুরু করেছে। দেরি করা যায় না। গাড়ি থেকে নেমে গোবিন্দ দরজার বেল টিপল। গুড হোমের দরজায় বেল টিপে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। সেই প্রথম দিনের মতো মিনিট দেড়েকের মধ্যেই দরজা খুলে যায়। আজ সময় একটু বেশিই লাগলো। 5 বেল টেপার পর ঘটাং শব্দে দরজাটা খুলে গেল। যে মানুষটা উঁকি দিল দরজার ওপার থেকে তাকে একেবারেই আশা করেনি গোবিন্দ। জোসেফের ছেলে টমাস। বাবা না থাকলে কখনো কখনো ডিউটি সামলায়। টমাস একেবারেই উল্টো স্বভাবে, সব দিক থেকেই। বেঁটে খাটো গাঁটটা গোট্টা চেহারা, নেশায় চুর হয়ে থাকে, ব্যবহার মোটেই ভালো নয়। ওর অর্ধেক ইংরেজি বুঝতে পারে না গোবিন্দ, তাই পারতপক্ষে বেশি কথা বলে না। তবু ওকে দেখে আজ কিছুটা স্বস্তি যেন পেল। ব্যবহার যাই হোক, লাশ নিয়ে এলে টমাস একেবারেই বসিয়ে রাখে না। ড্রয়ারে শটাং চালান করে দেয়, তারপর চটপট কাগজে সই করে ছেড়ে দেয়। গোবিন্দ তাড়াতাড়ি হাতের কাগজপত্র তার দিকে বাড়িয়ে দিতে যাবে, টমাস হঠাৎ খেঁকিয়ে উঠল। ঘরে জড়না গলায় যা বলল তার অর্থ এই যে এখানে জায়গা নেই বাপু, সব ড্রয়ার ভর্তি হয়ে গেছে, ভেগে পড়ো এখান থেকে। খানিক চেষ্টায় টমাসের অর্থ বোধগম্য হতে গোবিন্দর মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ল। এই কি সর্বনেশে কথা! ঢোক গিলে কোনো মতে বলল, তবে যে ম্যানেজার বাবু এখানে লাশ পৌঁছে দিতে বললেন, নিশ্চয়ই কথা বলে নিয়েছেন। কি জানি, হয়তো বলেছিলেন, কিন্তু এখন জায়গা নেই আর, অন্য কোথাও দেখ। বলতে বলতে টমাস যেভাবে খেঁকিয়ে উঠল, দুবার পিছিয়ে এলো গোবিন্দ। দু চোখ টকটকে লাল। সন্দেহ নেই নেশাটা কিছু বেশি হয়ে গেছে, এমন আগে দেখেনি। নিশ্চয়ই ছেলেটা মাথায় ঠিক নেই। নরম গলায় গোবিন্দ ব্যাপারটা বোঝাতে যাবে, গলা সপ্তমে তুলে ফের খেঁকিয়ে উঠল টমাস। দড়াম করে দরজাটা ওর মুখের ওপর বন্ধ করে দিল। ভাগ্যিস মাথাটা সরিয়ে নিতে পেরেছিল, নইলে থিঁতলেই যেত হয়তো। এই অবস্থায় টমাসের সঙ্গে আর কথা বলা চলে না। গোবিন্দ পকেট থেকে মোবাইল বের করে ম্যানেজার হারাধন নন্দীকে ফোন করলো। কপাল একেই বলে, লাইন পাওয়া গেল না, নট রিচেবল। সম্ভবত এই ঝড়ঝলের রাতে ওদিকে টাওয়ারে কোনো গোলমাল। বার কয়েক চেষ্টা করে শেষে থামতেই হলো। মোবাইল ফের পকেটে চালান করে গোবিন্দ গাড়িতে উঠে বসলো। এবার এমন আগেও হয়েছে, তবে সে দিনের বেলা। জানাতে ম্যানেজার বাবু অন্য ব্যবস্থা করেছে, সেখানে লাশ পৌঁছে দিয়েছে। আর সব দিক দিয়েই গোলমাল। একেই দুর্যোগের রাত, তার উপর ম্যানেজারকেও পাওয়া গেল না। ভাবতে গিয়ে অন্য এক জায়গার কথা মনে পড়ল গোবিন্দর। নতুন এক বেসরকারি হাসপাতাল। একবার এমন সমস্যা হয় ম্যানেজারবাবু ওখানেই ব্যবস্থা করেছিল। জায়গাটা খুব দূরে নয়, একবার ঢু মারা যায় কি? হয়তো এর মধ্যে টেলিফোনে ম্যানেজারবাবুকেও পাওয়া যেতে পারে। বৃষ্টির তেজ ক্রমশ বাড়ছে। অযথা দেরি না করে গাড়িতে স্টার্ট দিল গোবিন্দ। গাড়ি ব্যাক করে বড় রাস্তায় পড়েছে। হঠাৎ পকেটে মোবাইল ফোন বেজে উঠল। নিশ্চয়ই ম্যানেজার বাবু। তড়িঘড়ি গাড়ি সাইড করে পকেট থেকে মোবাইল বের করে বাটন টিপেই কানের কাছে ধরল। অতি আগ্রহে মোবাইলে কলিং নম্বর লক্ষ্য করেনি। হ্যালো বলতে ওদিক থেকে পরিচিত সেই নাকি সুর। হ্যালো,
বাবু, তুমি বডি নিয়ে এসেছিলে নাকি? টেলিফোনে ওদিকে আর কেউ নয়, খোদ গুড হোমের মালিক জোসেফ। হ্যাঁ, গেছিলাম তো। হতাশ গলায় গোবিন্দ বলল। এই ঝড় জলের রাতে বডি নিয়ে কোথায় যাবে? চলে এসো এখানে, কুইক। ওদিক থেকে জোসেফের উত্তর। তবে যে টমাস বলল জায়গা নেই। অবাক হলো গোবিন্দ। আরে ছাড়ো ওর কথা। বাবার এতদিনে কারবার, গুড উইল, দুদিনে লাটে তুলবে ছোঁড়া। তুমি এক্ষুনি চলে এসো বাবু। কথা শেষ করে লাইন ছেড়ে দিল জোসেফ। গোবিন্দ আর এক মুহূর্ত দেরি করলো না, গাড়ি ঘুরিয়ে ফের ছুটল গুড হোমের দিকে। দরজা খুলে জোসেফ ওর অপেক্ষায় বাইরেই দাঁড়িয়েছিল। গোবিন্দ গাড়ি থামাতেই সেই আগের মতো দুই সারি দাঁত বের করে নিঃশব্দে হেসে বলল, তারপর সেই পরিচিত স্বরে বলল, তুমি বসো বাবু, আমি বডি নিয়ে আসছি। রাতে এখানে এলে ইদানিং আর ভেতরে যায় না গোবিন্দ। বডির সঙ্গে ভিতরে কাগজপত্রগুলো ধরিয়ে দেয় বুড়োর হাতেই, তারপর সে গাড়িতেই বসে থাকে। কাজ সারা হয়ে গেলে সইসাবুত করে জোসেফই পৌঁছে দিয়ে যায়। কিন্তু আজ ঝড় জলের রাতে এই নির্জন পথে একা গাড়িতে থাকতে ভরসা হলো না গোবিন্দর। ইতিমধ্যে গাড়ির পিছনে দরজা খুলে বডি তুলে ফেলেছে জোসেফ। ও কাগজপত্র হাতে তার পিছনে পায়ে পায়ে ঢুকে পড়ল ভিতরে। বুড়ো ভিতরে ঢুকে মস্ত টেবিলের উপর বডি নামিয়ে রাখতেই গোবিন্দ নরম গলায় বলল, একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয় স্যার, বাইরে ঝড় জলের যা। কিন্তু ওর কথা শেষ হবার আগেই বুড়ো প্রায় আঁতকে উঠল। এই যে প্রায় রটন বডি নিয়ে এসেছো বাবু। কড়া ওষুধ দেওয়া বডির অবস্থা যে ভালো নয় জানাই ছিল। গোবিন্দ কথা না বলে হাতের কাগজগুলো এগিয়ে দিল। সামান্য উল্টে দেখে জোসেফ হতাশ গলায় বলল, 7 দিন আগের বডি, রাখতে হবে আরো 7 দিন। এক্ষুনি ব্যবস্থা নিলে 7 দিন পরে লাশ নয় বাবু, পাওয়া যাবে স্কেলিটনটা। গুড হোমের নাম একবারে বদনাম হয়ে যাবে। বুড়ো ফের বলে উঠল। গোবিন্দ তাড়াতাড়ি বলল, এই ব্যাপারে গুড হোমের সুনাম হয়েছে বলেই তো ছুটে আসি স্যার, যা করতে হয় করুন। জোসেফ অবশ্য গোবিন্দর উত্তরের জন্য অপেক্ষা করেনি। ততক্ষণে ওষুধপত্রের ঢাউস একটা বাক্স টেবিলে নামিয়ে খুলে ফেলেছে। বড় একটা সিরিঞ্জ রেডি করে বোতল থেকে অনেকটা ফরম্যালিন নিয়ে একটু পরেই জোসেফ বডির বিভিন্ন স্থানে পুশ করতে শুরু করে দিল। খালি করে ফেলল পুরো বোতলটাই। তারপর কি একটা ওষুধ বডির উপর স্প্রে করে শুরু করলো ম্যাসেজ। ওষুধের গন্ধ তো ছিলই, এবার লাশের উপর জোসেফের সরু দুটো হাত দ্রুত চলতে শুরু করতেই গা গুলিয়ে উঠল গোবিন্দ। বেশ বুঝতে পারছিল বুড়ো যা খুঁতখুঁতে মানুষ, লাশের ব্যবস্থা না করে আর কাগজপত্রে হাত দেবে না। বুড়োর কাজ শেষ হতে কতক্ষণ লাগবে জানা নেই। ও কি করবে ভাবছে। মুশকিল আসান করে দিল জোসেফ নিজেই। টেবিলে লাশের উপর হাত চালাতে চালাতেই বলল, বাবু, এবার কিছু সিক্রেট কাজ আছে। তুমি বরং বাইরে গাড়িতে গিয়ে বসো, 8 ঘন্টার মতো লাগবে। কাজটা হয়ে গেলেই পেপারে সই করে দিচ্ছি। মরা লাশ সংরক্ষণের ব্যাপারে গুড হোমে জোসেফের যে কিছু একান্ত গোপনীয় ক্রিয়াকর্ম রয়েছে জানা ছিল গোবিন্দ। সেই দৌলতে আধপচা লাশ 1 মাস পরেও মনে হবে 1 দিন আগে। বলা যায় বুড়োর এই হাতের কাজের কারণেই গুড হোমের নাম ডাক। সবাই তাই ছুটে আসে এখানে। বলা বাহুল্য সেসব একেবারেই গোপনীয় ব্যাপার। গোবিন্দ বলল, তাহলে বাইরে গাড়িতে গিয়ে বসছি আমি। মুহূর্তে উঠে দাঁড়িয়ে গোবিন্দ বের হয়ে পড়ল ঘর থেকে। বলা যায় হাঁপ ছেড়ে বাঁচল। বুড়ো 8 ঘন্টার মতো লাগবে বলেছিল, কিন্তু একটু একটু করে প্রায় ঘন্টা 1.5 পার হয়ে গেল। তখনও ওদিক থেকে কোনো সাড়া শব্দ নেই। আরও কিছুক্ষণ অপেক্ষার পরে গোবিন্দ গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে দাঁড়ালো। বেরোবার সময় দরজাটা সামান্য টেনে দিয়েছিল, সেইভাবেই রয়েছে। ঠেলে সরিয়ে ও ভিতরের দরজার সামনে এসে দাঁড়ালো। এই দরজাটা ও হালকা করেই টেনে দিয়েছিল, এখন ভিতর থেকে বন্ধ। ও বেল টিপবে কিনা ভাবছে, ভিতরে মানুষের আওয়াজ শুনতে পেল।
কেউ উত্তেজিত গলায় কথা বলছে, কিন্তু ভারী দরজার কারণে বুঝতে পারল না। বুড়োর কাজ এখনও শেষ হয়নি ভেবে ও ফের গাড়িতে এসে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10:30। আর কতক্ষণ এভাবে থাকতে হবে ভেবে না পেয়ে ম্যানেজার হারাধন নন্দীকে ফের ফোন করবে কিনা ভাবছে। ওই সময় মোবাইলটা বেজে উঠল। বের করেই খোদ ম্যানেজার হারাধন নন্দীরই ফোন। রিসিভ করতে ওদিক থেকে হারাধন নন্দীর উত্তেজিত গলা। কি সর্বনাশা কাণ্ড করেছ গোবিন্দ, তোমার চাকরি তো গেছে, টানাটানি পড়বে আমার চাকরি নিয়েও, হায় কপালে। সন্ধ্যের পর থেকে হেনস্থা এ যাবৎ কম হয়নি, তাই ম্যানেজারের ধমক খেয়েও গোবিন্দর কোনো প্রতিক্রিয়া হলো না। ঠান্ডা গলায় বলল, কেন, কি হয়েছে হারানন্দা? তুমি কোথায় এখন? বাড়িতে? বাড়িতে কেন? গুড হোমে বুড়ো জোসেফের কাছে বডি জমা করে বাইরে গাড়িতে বসে আছি, এখনও কাগজ সই হয়নি। কয়েক মুহূর্ত ওদিকে কোনো কথা নেই। তারপর হারাধন নন্দীর ভয়ার্থ গলা। জোসেফ বডি জমা নিয়েছে? হ্যাঁ হারাধন্দা, বডির অবস্থা মোটেই ভালো নয় বলে ওষুধপত্র লাগাতে লাগাতে আমাকে বাইরে অপেক্ষা করতে বলল। গোবিন্দ, যা বলছি একটু ঠান্ডা মাথায় শোনো। গুড হোমে বডি রাখার নাকি জায়গা নেই। আমি টমাসকে বলে দিচ্ছি, ওর কাছ থেকে বডি নিয়ে কাছেই ওরিয়েন্ট হসপিটালে পৌঁছে দাও। হ্যাঁ, ও কথা বলেছি ওদিকে, ওখানে ব্যবস্থা হয়ে যাবে। কেন হারাধন্দা? জোসেফ তো তেমন কিছু বলল না। অবাক হয়ে গোবিন্দ প্রশ্ন করলেও ওদিক থেকে কোনো উত্তর এলো না। হারাধন নন্দী লাইন কেটে দিয়েছে। হতচকিত গোবিন্দ ফের তাকে ফোন করবে কিনা ভাবছে। সশব্দে গুড হোমের দরজা খুলে বেরিয়ে এলো টমাস। ইউ রাস্কেল, তোমাকে তোমাকে আমি গুলি করে মারবো। নেশাখোর টমাস এভাবেই কথা বলতে অভ্যস্ত। গোবিন্দ মোলায়েম গলায় বলল, কেন গো দাদা, কী অপরাধে? তোমাকে আমি বলেছিলাম না গুড হোমে বডি রাখার জায়গা নেই? বলেছিলেন তো, চলেও তো গিয়েছিলাম। তারপর ফের ফিরে এসে গোবিন্দর কথা কেড়ে নিয়ে টমাস বলল, লাশ নিয়ে চোরের মতো ভেতরে ঢুকছো? 10 নম্বর ড্রয়ারে আমার বাবার বডি ছিল, সেটা বের করে বাইরের টেবিলে রেখে ড্রয়ারের ভিতর তোমার লাশটা ঢুকিয়ে দিয়েছো। আসপর্দা তো কম নয়। জোসেফ সাহেব। কথা শেষ করতে পারল না গোবিন্দ। মুখটা হাঁ হয়ে আটকে গেল। হ্যাঁ, জোসেফ সাহেবের বডি। আজ সন্ধে হঠাৎই মারা গেছেন উনি, সেরেব্রাল অ্যাটাক। লাশ গাড়ি চালিয়ে গোবিন্দর বুকের পাটা কিছুটা বেড়েছে তাতে সন্দেহ নেই, নইলে ওই কথা শোনার পরে গাড়িতেও আর স্টার্ট দিতে পারতো না। তারপর ঘটাং ভং শব্দে গাড়িতে স্টার্ট দিয়ে একবারে টপ গিয়ারে গাড়ি তুলে দিল। পিছনে টমাস তখন চেঁচাতে শুরু করেছে, যাচ্ছ কোথায়? বডি এর কাগজপত্রগুলো নিয়ে যাও। কিন্তু তাতে কিছুমাত্র কাম দিল না গোবিন্দ। পকেটে মোবাইলটাও বেজে উঠল সেই সময়। সন্দেহ নেই ম্যানেজার বাবু কিন্তু মরে গেলেও এই রাতে গুড হোমে আর লাশ আনতে যাচ্ছে না। তেমন বুঝলে কাজটাই ছেড়ে দেবে। শুনলেন রবিবারের গপ্পে আজকের গপ্প শিশির বিশ্বাসের লেখা লাশঘর। সূত্রধার গল্প পাঠ জোসেফ সাহেব ও হারাধনধার চরিত্রে আমি পবন, টমাস ও গোবিন্দর চরিত্রে অর্ণব। ফিরব পরের রবিবার ঠিক সকাল 10টায় আবারও রবিবারে গপ্প নিয়ে। ততদিনের জন্য গুড বাই।